আমার উত্তর না পেয়ে ও তাড়া দেয়, জিজ্ঞেস করে আমি কি এই শর্ত পূরণ করতে পারবো কিনা। আমি কি বলবো বুঝতে পারি না, কিন্তু এটা বুঝতে পারি যে সাইমন আপুর সাথে ভালো কিছু করবে না। ওর দেখা করার উদ্দেশ্য মোটেও ভালো না। আমাকে সে বিয়ে করেছে এই জন্যই যেন আমার মাধ্যমে আপুর নাগাল পায় সে, আর আপুর কাছ থেকে প্রতিশোধ নিতে পারে। আমি জানি আপুর সাথে আমি যোগাযোগ করতে পারবো। রাসেল ভাইয়ার নম্বর আছে আমার কাছে, এবং আমি যদি বলি আপুকে ওর সাথে দেখা করার জন্য, আপু আসবে। কিন্তু আমি কিভাবে এমন একটা কাজ করব যা আপুর জন্য হুমকি স্বরূপ? আর আপুর সাথে দেখা করার পর যে সাইমনের চরিত্র বদলে যাবে, এটাও নিছক কল্পনার বিষয়। কিংবা ওর চরিত্র বদলে গেলেই বা কি? এমন চরিত্রহীন লম্পটির সাথে সংসার করার চেয়ে মরে যাওয়া ভালো। তারপর অল্প সময়ের ভেতর অনেক কিছু ভাবলাম, ভেবে সিদ্ধান্ত নিলাম ওর শর্তে আমি রাজি হব। রাজি হওয়া ছাড়া উপায় নেই। কিন্তু এর সাথে আমিও একটা শর্ত জুড়ে দেব। ওর মোবাইল থেকে ভিডিওটা ডিলিট করে দিতে বলবো, এবং আমার সামনে এটা করতে হবে। আমি ওকে বলি আমি আপনার শর্তে রাজি, কিন্তু আমারও একটা শর্ত আছে। সাইমন বলল, কি শর্ত? আমি বললাম, আপনার ফোন থেকে আমার ভিডিওটা কাটতে হবে। সাইমন বলল, অবশ্যই কাটবো, কিন্তু এর আগে ওকে আসতে বলো। কবে আসবে ডেট ফিক্সড করো। ওর সাথে আমি জানি ওকে মিথ্যে কথা বলে আনবে তুমি। সত্য বললেও ও কখনোই আসবে না আমার সামনে, জীবনেও ও পড়তে চাইবে না। তুমি ওকে বলবে ওর সাথে তুমি দেখা করতে চাও। আমি বললাম, যেভাবেই হোক আপনার সাথে আপুকে আমি দেখা করাবো। আপনি ভিডিওটা কাটুন প্লিজ। সাইমন বলল, তাহলে ওর সাথে কথা বলো তুমিও ওর সাথে কেন্দুয়ার বিধানসাহার অপরিত্যক্ত ভবনের সামনে দেখা করবে। আমি সত্যি সত্যি আপুর সাথে কথা বললাম। মিথ্যে করেই বললাম, আপু তোর সাথে আমার জরুরি কথা বলতে হবে, দেখা করতে হবে। আমি বড় বিপদে আছি। আগামীকাল তুই আমার সাথে দেখা করতে পারবি? আপু বলল, কি বলছিস? তুই কোথায় দেখা করতে পারবি বল? আমার দেখা করতে সমস্যা নেই। আমি দূরে কোথাও পালিয়ে যাইনি। রাসেলের এক বন্ধুর বাসায় উঠেছি আমরা। এখন খানিক সময় চুপ থাকি। আমি খানিক সময় চুপ থাকি। সাইমন ফিসফিস করে আমায় বলে দেয়, বলো রাসেল ভাই যেন সঙ্গে না থাকে। আমি ভয়ে ভয়ে ওর কাছে বলি, আপু শোন, রাসেল ভাই যেন তোর সঙ্গে না থাকে, খুব গোপন কথা বলতে হবে। আপু বলল, আচ্ছা তুই টেনশন করিস না। আচ্ছা শোন, আমার প্রতি কি সাইমন রেগে আছে কিনা এখনো? সাইমন আমার সামনে তখন দাঁড়িয়ে, মোবাইলে লাউড স্পিকার অন করা। আমাকে মিথ্যে বলতে হলো আবার। আমি বললাম, না একদম না। আপু খুশি হলো, বলল ছেলেটা ভালো আছে। আমি ওকে এত বড় আঘাতটা দিলাম, কিন্তু কিছুই তো করার ছিল না। রাসেলের সাথে আমার 6 বছরের রিলেশন, ওকে ছাড়া আমি থাকতে পারতাম না কিছুতেই। আমি বললাম, আপু এখন রাখি, আমার শাশুড়ি এসছেন, বলে ফোন কেটে দিলাম। এই মিথ্যে কথাগুলো বলার একটা কারণ ছিল। আমি মনে মনে একটা বুদ্ধি করে রেখেছিলাম। ভেবেছিলাম আপুর সাথে কথা শেষ করে গোপনে আপুকে একটা মেসেজ দেব। লিখব, আপু আমি তোকে ফোন করে যা বলেছি এর সব মিথ্যে, তুই আমার সাথে দেখা করতে আসিস না প্লিজ। কিন্তু সাইমন ততটা বিপজ্জনক তা আমার জানা ছিল না। সে আমার হাত থেকে আমার ফোনটাই কেড়ে নিল। তারপর বলল, আগামীকাল যখন তোমার বোন তোমার সাথে দেখা করার উদ্দেশ্যে যাত্রা করবে, তখন নিশ্চয়ই তোমার ফোন দেবে। তুমি তখন ফোন হাতে পাবে, এবং ও আসতেছে এটা কনফার্ম হওয়ার সাথে সাথেই আমি তোমার ভিডিও কেটে দেব। আমি খুব অসহায় হয়ে পড়লাম। যে সিদ্ধান্ত নিয়েছিলাম নিজেকে এবং আপুকে বাঁচানোর জন্য, সে ফোন দিয়ে বের করেছিলাম, তা একেবারেই ভেস্তে গেল। আমি কাঁদছি নিজের অক্ষমতা এবং নির্বুদ্ধিতার জন্য। শব্দ করে কাটতে পারছি না, কারণ আমার সব পথ এখন বন্ধ। সাইমন হাসছে। ওর হাসিটা সাধারণ কোনো হাসি নয়,
ওকে দেখেই বিপজ্জনক মনে হচ্ছে। মনে হচ্ছে ক্ষুধার্ত হায়না নিজের ডেরার কাছে শিকার পেলে যেমন পরিতৃপ্তির হাসি হাসে, ঠিক এমনভাবেই হাসছে সাইমনের নামের অসভ্য লোকটা। রাত 11টা বাজলে সাইমন আলো। আজ একেবারেই সে শান্ত, ঠোঁটে মিষ্টি হাসি লেগে আছে। সে এসেই ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। তারপর আমার কাছে এসে বসলো, যেন ওর মতো ভালো মানুষ আর একটি নেই, যেন আমরা যুগ যুগ ধরে প্রেমে পড়ে আছি, একে অপরকে ভালোবাসি। সাইমন কোমল গলায় আমায় জিজ্ঞেস করলো, খেয়েছ? আমি চুপ করে রইলাম, উত্তর দিলাম না। সাইমন একটা সিগারেট ধরালো। সিগারেটের ধোঁয়া আমার সহ্য হয় না, কেসে উঠি। আমি কেমন বুঝতে পারলো আমার অসুবিধা হচ্ছে, তাই সে জানলা দিয়ে জ্বলন্ত সিগারেটটা দূরে ছুঁড়ে মারল। আমি ওর আচরণে হঠাৎ পরিবর্তন বুঝতে পারছি না, কেমন খটকা লাগছে আমার। একটা মানুষ যে কিনা গতকাল পশুর মতো আচরণ করলো আমার সাথে, আর আজ সে এমন পরিবর্তন হয়ে যায় কি করে? সাইমন অদ্ভুত একটা কাণ্ড করলো, ধীরে ধীরে আমার কাছে ঘেঁষল। আমার একটা হাত আস্তে করে ধরল। আমার অস্বস্তি লাগছে, তাই আমি হাত টেনে নিতে চাইলাম। ও বাধা দিল না, কিন্তু এর খানিক পর আবার সে আমার ঘনিষ্ঠ হলো, কপালে চুমু খেলো। আমার হঠাৎ কেন জানি সব কিছু বদলে গেল। মুহূর্তে ভুলে গেলাম গতকালের সাইমনের করা অসভ্য আচরণের কথা। আমি ওর পিঠের কাছে শার্ট শক্ত করে টেনে ধরলাম। তারপর আসল রূপটা দেখালো সাইমন। হয়তোবা এমন কিছু চেয়েছিল সে, মানসিক এবং শারীরিকভাবে সে আমায় শাস্তি দিতে চায়। সে আমায় তার মোহে ফেলল, শরীরের চাওয়াকে জাগিয়ে তুলল, মনকে তার প্রতি ধাবিত করল। তারপর আমায় এক ধাক্কায় দূরে সরিয়ে দিয়ে বলল, কি ভেবেছ তুমি? এত সহজে তোমায় কাছে টানবো? এত সহজে সব ভুলে যাব? তোমার বোনের দেওয়া আঘাতটা তো সামান্য নয়, তোমার শাস্তি তো কেবল শুরু, এরপর আরও আছে। ধীরে ধীরে টের পাবে আঘাত কাকে বলে। কথাগুলো বলেই সাইমন তার মোবাইল ফোন বের করলো, ওখানে ভিডিও প্লেয়ারে গেল। তারপর একটা ভিডিও ওপেন করলো। ভিডিওটা আমার নগ্ন শরীরটা আমার। ঘেন্না হচ্ছে, আমার খুব ঘেন্না হচ্ছে। আমি এক কাজ করে বসলাম, ওর হাত থেকে কেড়ে নিয়ে আসলাম মোবাইল ফোনটা, কিন্তু কিছুই করতে পারলাম না। এর আগে ও আমার কাছ থেকে কেড়ে নিয়ে নিল ফোনটা। তারপর শক্ত হাতে একটা চোর বসিয়ে দিল আমার গালে। আমি কাঁদতে চাইলেও ও বলল, এখন পোস্ট করে দে, এটা দেব। আমি ওই দুষ্ট লোকটার দিকে কাঁপা কাঁপা চোখের পাতার ফাঁকে তাকাই। ভয়ে আড়ষ্ট হয়ে আছে আমার দেহ। আমি কাঁপা কাঁপা গলায় বলি, আল্লাহর দোহাই লাগে, আপনি এমন কইরেন না আমার সাথে। সাইমন তখন হেসে বলে, তবে আমার কথা সব শুনবে, আর গলা যেন রুম থেকে না বেরোয়। আমি উপর থেকে নিচে মাথা ঝুঁকিয়ে বলে, আচ্ছা। তারপর রাত বাড়ির সব কটা মানুষ ঘুমায় ভিভোর হয়ে, আমি জেগে থাকি। সাইমন সিগারেট ধরিয়ে ঠোঁটে নিয়ে টান দেয়, তারপর আমায় বলে, কাপড় খোল। আমি পাথরের মতো জমে যেতে থাকি। ও ধমক দেয়, বলে, শুনতে পাও না? আমি কাঁপা কাঁপায় বলি, পারবো না। ওর রাগে অগ্নিশর্মা হয়ে উঠে আমার কাছে আসে। তারপর বলে, মধুর গলায় বললে,
কাজ হয় না, তাই না? ভিডিওটা পোস্ট করতে হবে নাকি? আমি জানি না আমার কি হলো। হঠাৎ প্রচণ্ড ভয় এসে জেগে বসলো কোথা থেকে যেন, এবং তখন আমার মনে হলো ও যা বলে তাই করা উচিত আমার। মানুষ নিজের সম্মানের জন্য কাঁদে, সম্মান নিয়ে বেঁচে থাকার জন্য সে মরতেও দ্বিধা করে না। আমারও মনে হলো যে করেই হোক আমার সম্মান বাঁচাতে হবে। একবার সম্মান হারালে তা আর কিছুতেই খুঁজে পাওয়া যাবে না। আমার এক এক করে সবগুলো কাপড় খুলতে হয়। কাপড় খুলতে গিয়ে আমার কেবল মনে হতে থাকে আমি বুঝি এক এক করে আমার বুকের পাঁজর, শরীরের হাড্ডিসার খুলে ফেলছি। তীব্র ব্যথা অনুভব হয় হৃদয়ে, রক্তক্ষরণ হয়। আমার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ে গালের দুপর। এইসব দেখে আনন্দ পায় সাইমন। আমি ভেবেছিলাম এটা করার পর আজকের মতো মুক্তি পাবো, কিন্তু মুক্তি এত সহজ কথা? ঘড়িতে কেবল রাত 1:13 বাজে। সাইমন বলল, এবার এক পা উঁচু করে দাঁড়িয়ে থাকো। যতক্ষণ না বলছি পা নামাতে ততক্ষণ নামাবে না। যদি নামাও তবে আমি গত রাতের মতো বিছুটি পাথা লাগাবো। বিছুটি পাথার কথা শুনে আমার সারা শরীর কেঁপে ওঠে, শিরশির করে ওঠে সারা শরীর। ভীষণ খারাপ লাগতে থাকে আমার। ভয়ে পা উঁচু করে আমি এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থেকে চুপি চুপি কাঁদতে থাকি। সাইমন একটার পর একটা সিগারেট খেয়ে যায় আর মিটিমিটি হাসে। ওর হাসি দেখে আমার ইচ্ছে করে ওকে খুন করে ফেলতে। আমি মনে মনে ঠিক করি ওকে খুন করে ফেলবো, কিন্তু একটা মানুষ খুন কি সামান্য বিষয়? আরেকবার মনে মনে ঠিক করি আমি নিজেই মরে যাব, ঘরের সিলিং ফ্যানের ওড়না বেঁধে ঝুলে পড়ব। কিন্তু এটা করলেই তো সব শেষ হয়ে যাবে না। বিশ্বাসীদের জন্য মৃত্যুর পর এক জগৎ আছে, আখেরাত। আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যাকারীকে চিরকাল জাহান্নামে জ্বলতে হয়, পুড়তে হয়। আমি তো সহ্য করতে পারবো না জাহান্নামের আগুন। বড় অসহায় মনে হয় নিজেকে। কোন পথে খুঁজে পাই না। পাটা অবশ হয়ে আসছে। এক পায়ে এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? হঠাৎ খেয়াল করলাম সাইমন তার ফোনের ক্যামেরা তাক করে রেখেছে এদিকে। আমি তাড়াহুড়ো করে হাত দিয়ে নিজেকে ঢাকতে গিয়ে ভুলে উঁচু করে রাখা পা মাটিতে নামিয়ে ফেলি। আর তখনই ধমক দিয়ে ওঠে সাইমন, বলে, এবার আসল শাস্তি পাবে। আমি ওর সামনে হাত জোর করে বলি, এমন করবেন না প্লিজ, আমার সহ্য হচ্ছে না, আমি মরে যাব। সাইমন কোনো অজুহাত শুনে না। সে আমার হাত দ্রুত ধরে ফেলে এবং বেঁধে ফেলে আমার খুলে রাখা জামা দিয়ে। তারপর পা জোড়া বাঁধে ওড়নায়। এরপর আসে কস্টেপ নিয়ে এঁটে দেয় মুখে কস্টেপ। এরপর পকেট থেকে বিছুটি পাতার গুঁড়ো বের করে লাগিয়ে দেয় আমার গায়ে। আমার তখন কি যে কষ্ট হয়, কি যে যন্ত্রণা। একটা মানুষ আরেকটা মানুষকে কিভাবে এমনভাবে যন্ত্রণা দিতে পারে আমার বুঝে আসে না। আমি ফ্লোরে পড়ে গড়াগড়ি খাই। শব্দ বেরোয় না বাহিরে, কিন্তু আমি গগন বিদারী চিৎকার করে তুলি, কাঁদি। চোখের জলে ভেসে যেতে থাকে শুভ্র গালের দুপাশ, শক্ত মাটির শরীর। সাইমন হাসে, বলে, তোমায় একটা শর্ত দেব। এই শর্ত পূরণ করতে পারলেই তুমি মুক্তি। শর্ত পূরণের পর তোমার সাথে সারা জীবনের সুখের সংসার করব আমি। তুমি কি পূরণ করতে রাজি আমার দেয়া শর্ত? বলো। সাইমনের শর্তের কথা বলে আমার মুখ থেকে কস্টেপ খুলে দেয়। আর তখন আমার শরীরে ছিল প্রবল যন্ত্রণা। না চাইতেও মুখ থেকে তখন কান্না বেরিয়ে আসে। সেই কান্না অনেকটা ছড়িয়ে যায়। সাইমন
আমার দিকে চোখ বড় বড় করে তাকায়, রাগি রাগি চোখ। চোখ দেখে আগুনের হালকা বেরোয় যেন। আমি সঙ্গে সঙ্গে চুপ মেরে যাই, যেন আমার আর কোনো কষ্ট হচ্ছে না। সাইমন এবার বলে, বলো শর্ত মানতে রাজি কিনা। আমি মনের অজান্তেই বলে ফেলি, রাজি। আপনার শর্ত বলুন। সাইমন হাসে, শব্দ করে হাসে, কিন্তু অতটা শব্দ নয় যা রুমের বাহিরে যেতে পারে। তারপর আমার দিকে তাকিয়ে বলে, খুব বুঝে শুনে বলছে তো, তুমি রাজি? পরে আবার শর্ত শুনে বলো না যেন, না বললে কিন্তু এর চেয়ে ভয়ঙ্কর হতে জানি আমি। আমি ভাবতে পারি না কিছুই তখন, কারণ আমার মুক্তির প্রয়োজন ছিল, এবং যে বিপদে পড়েছে সেই জানে কেবল ওখান থেকে বেরিয়ে আসা কতটা কঠিন। পরিস্থিতি মানুষকে বদলে দিতে জানে, সাহসীকে পর্যন্ত করে তুলতে পারে দুর্বল। আমার শরীরে প্রবল যন্ত্রণা হচ্ছিল, মনে হচ্ছিল আমি মরে যাচ্ছি। এইসব যন্ত্রণা থেকে বাঁচার জন্য আমি 7-5 না ভেবেই বলি, আমি রাজি। আপনার যে কোনো শর্ত মানতে আমি রাজি। সাইমন এবার আমার কাছে আসে, হাত পায়ের বাঁধন খুলে দেয়। আমি আমার শরীরের দিকে তাকাই, লাল টুকটুকো হয়ে গেছে আমার শরীর, জায়গায় জায়গায় কেমন ফুলে ফেপে উঠেছে। সাইমন বলে, এইসব দেখে লাভ নেই, শর্ত পূরণ করতে পারলে অনেক ভালো থাকবে তুমি, নয়তো এর চেয়েও বেশি কষ্ট হবে তোমার, অনেক ভুগতে হবে। আমি বলি, এই কথা বলে আমার দিকে তাকাই। আমি বলি, আপনার কি শর্ত বলুন। সাইমন এবার বলে তার শর্তের কথা। বলে, মুনতাহাকে আমি চাই, তুমি যেভাবেই হোক ওকে এইবারের জন্য আমার সাথে দেখা করিয়ে দেবে। আমি যে জায়গার কথা বলবো সে জায়গায় দেখা করে চলে যাবে, ও সমস্যা নেই, কিন্তু ওর সাথে আমি একবার দেখা করতে চাই। তুমি দেখা করিয়ে দেবে বলো। আমি ওর কথা শুনে ঈর্ষাদ চমকে উঠি, কেঁপে ওঠে আমার শরীর, বুকটা কেমন উঠানামা করে হাতুড়ির মতো।